আহ, জি, ধন্যবাদ সবাইকে যারা এই মুহূর্তে আমাকে শুনছেন। আপনারা জানেন যে আজকে আমি একটি শিডিউল দিয়েছিলাম এবং বলেছিলাম যে আজ রাত 7টায় আমি আপনাদের সামনে আসব এবং শিডিউল অনুযায়ী আমি আপনাদের সামনে আসছি। আশা করি যারা যুক্ত হয়েছেন যদি আমাকে শুনতে পান একটু বলবেন আমাকে আপনারা শুনতে পাচ্ছেন কিনা সঠিকভাবে। তো মূলত যে জন্য আমি আপনাদের সামনে আসতে চেয়েছিলাম আমি সেটাও আপনাদেরকে একটু বলেছিলাম যে কোন বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই এবং এই বিষয়ে আপনাদের মতামত, আপনাদের পরামর্শ এবং পরবর্তী করণীয় সম্পর্কেও জানতে চাই। তো আশা করি আপনারা সেই বিষয়ে প্রচুর সংখ্যক মানুষ আপনারা বিষয়টি জেনেছেন এবং আমি আমার যে নির্ধারিত যে শিডিউল বলেছিলাম বা যে কর্মসূচি দিয়েছিলাম বা যে কথা আপনাদেরকে দিয়েছিলাম সেই অনুযায়ী আমি ঠিক সন্ধ্যা 7টায় আমি আপনাদের সামনে এসেছি এবং আশা করছি যে উদ্দেশ্য নিয়ে এই লাইভ প্রোগ্রামটা, আপনাদের প্রশ্ন এবং আমি যে চিন্তাটা করেছি, যে ধারণাটা বা এই বিষয়ে যে আমার যে চিন্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এটার মধ্য দিয়েই আমরা আমাদের জন্য একটি বেটার একটা সলিউশন বা আমরা যেভাবে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমানে আছেন আপনারা সেই প্রক্রিয়া থেকে আমরা বের হতে সক্ষম হব। দেখুন, আমি শুরুতে আপনাদেরকে একটু বলে যে আমি অনেক আগে থেকেই আপনাদেরকে একটি বিষয় বলেছি এবং যে বিষয় নিয়ে আমি মহামান্য আদালতেও আইনি প্রক্রিয়ায় লড়েছি বা লড়ছি এখনও, সেটি হচ্ছে যে 2018 সালের নীতিমালাটা কোনোভাবেই এই শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করে না। অর্থাৎ আউটসোর্সিংয়ে যারা নিয়োজিত আছেন সারা দেশে তাদের স্বার্থের বিষয়ে 2018 সালের নীতিমালা একেবারেই অপ্রতুল। এখানে তাদের স্বার্থকে, তাদের রাইটসটাকে প্রোটেকশন করার কোনো বিধান নেই। এটা শুধুমাত্র কোম্পানির স্বার্থ সংরক্ষণ করা হয়েছে এবং এইরকম একটি নীতিমালার অধীনেই সারা দেশের সরকারি দপ্তর, অধিদপ্তর বা বিভিন্ন প্রতিষ্ঠানে আমার আউটসোর্সিং ভাই ও বোনেরা তারা চাকরি করে যাচ্ছেন, যেখানে ন্যূনতম অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছেন এবং বিভিন্নভাবে তারা হয়রানির শিকার হচ্ছেন এবং তারা যে সরকারি প্রতিষ্ঠানে সেবাটা দিবেন সেই সেবা প্রদানের ক্ষেত্রে এই 18 সালের নীতিমালাটা একটি বড় ধরনের অন্তরায়। সুতরাং এই নীতিমালাটা যেহেতু যারা সেবা দিবেন তাদের স্বার্থ সংরক্ষণ করছে না, সেক্ষেত্রে আমাদের বিকল্প কী চিন্তাভাবনা আমাদের আছে এবং আমরা কিভাবে সেটাকে ওভারকাম করতে পারি এবং সেই বিষয়টা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা কিভাবে সেটা যোগাযোগ করে আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি, সেজন্যই মূলত আমি আপনাদের কাছে আসতে চেয়েছিলাম। জি এমডি, আমি অবশ্যই আপনাদের প্রশ্নগুলোর জবাব দিব এবং আমি বেসিক বিষয়টা আপনাদেরকে একটু জানাবো এবং সেই বিষয়টা আপনারা কোশ্চেন করবেন আশা করছি। তো সেক্ষেত্রে আমি যেটা দীর্ঘদিন আপনাদেরকে নিয়ে কাজ করার পরিপ্রেক্ষিতে এবং আপনাদের নিয়ে বিভিন্ন আইনি লড়াই চালানোর পরিপ্রেক্ষিতে যে বিষয়টি সম্পর্কে আমার ধারণা এসেছে, সেখানে আমার যেটা মনে হয় যে আপনারা একেবারে অরক্ষিত অবস্থায় একটি সরকারি অফিসে জব করেন, যেখানে আপনাদের সিকিউরিটি নাই, আপনাদের চাকরিতে এক্সিট এবং এন্ট্রির কোনো বিষয় নেই, আপনাদের প্রতি অন্যায় অবিচার হলে সেই বিষয়টির প্রতিকার চাওয়ার কোনো ফোরাম নাই। এই ধরনের বিভিন্ন অসঙ্গতিপূর্ণ একটি নীতিমালার মাধ্যমে আপনারা আপনাদের চাকরি জীবন অতিবাহিত করছেন, যেখানে দ্রব্যমূল্যের সাথে আপনাদের বেতন বৃদ্ধিরও কোনো বিষয় নেই। যখন দ্রব্যমূল্য 5 টাকায় থাকে তখন আপনারা যে বেতনে ঢুকছেন, যখন 50 টাকা হয় তখন আপনারা সেই বেতনই পান। তো একটা মানুষের মানবিক মূল্যবোধ, মানুষের পরিবার নিয়ে বসবাস করার সার্বিক বিষয়টা বিবেচনায় নিয়ে তার শ্রমিকের মজুরি নির্ধারণ করাটা রাষ্ট্রের একটি দায়িত্ব এবং রাষ্ট্র বিভিন্ন পর্যায়ের যে অফিসে আপনারা চাকরি করেন সেই অফিসেই যারা চাকরি করে তাদের বিষয়টা নিয়ে রাষ্ট্র অত্যন্ত সচেতন এবং দ্রব্যমূল্য বৃদ্ধি, বিভিন্ন কারণে বিভিন্ন ভাতা, বিভিন্ন বোনাস তারা পেয়ে থাকেন। প্রকারান্তরে আউটসোর্সিং হওয়ার কারণে না আপনারা আপনাদের অধিকারটা কোথাও বলতে পারেন, না সরকারি কোনো কর্তৃপক্ষ এই বিষয়টার সুরাহা করার চেষ্টা করে। মূলত এই জন্যেই আমি যেটা বলেছিলাম যে এই যে হিউজ সংখ্যক মানুষ আউটসোর্সিং প্রক্রিয়ায় সরকারি দপ্তর, অধিদপ্তরে আপনারা চাকরি করে যাচ্ছেন, সেবা দিয়ে যাচ্ছেন, এই মানুষগুলোর
সেফটি সিকিউরিটির জন্য, তাদের জব সিকিউরিটির জন্য এবং তাদের রাইটসটাকে এস্টাবলিশ করার জন্য, প্রত্যেকটা মানুষের যে ফান্ডামেন্টাল রাইটস আছে, আমাদের কনস্টিটিউশন মানুষের যে রাইটস গ্যারান্টি দিছে, সেই রাইটসকে এস্টাবলিশ করার জন্য অবশ্যই একটা অথরিটির প্রয়োজন। যে অথরিটির মাধ্যমেই আপনারা যদি আপনাদের কোনো প্রবলেম অ্যারাইজ করে জবের ক্ষেত্রে, অথবা নিয়োগকারী কর্তৃপক্ষ দ্বারা যদি কোনো হয়রানির শিকার হন, অথবা কোনো কর্তৃপক্ষর দ্বারা যদি আপনারা কোনো অন্যায় আচরণের আপনাদের অধিকার লঙ্ঘন হয়, তাহলে প্রতিকারের জন্য অবশ্যই একটি ফোরাম থাকতে হবে, যেখানে আপনারা আপনাদের প্রতিকারটাই বলবেন। শুধু নিজেদের প্রতিকার নয়, আপনারাও যদি কোনো অপরাধের সাথে জড়িত হন, বা কোনো কর্মচারী যদি বা কোনো শ্রমিক যদি এভাবে নিজেও কোনো অপরাধের সাথে জড়িত হয়, তারও অপরাধ তদন্ত বা বিচারের জন্য একটি কমিশন থাকা দরকার। এখন যে বিষয়টা হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো অপরাধ ছাড়াই আপনাকে একটি চিঠি ধরে দেওয়া হচ্ছে, আপনার চাকরি নাই, কোনো কারণ ছাড়াই কোম্পানি বলছে যে তাকে এই দায়িত্বটা নিতে হবে। বিভিন্নভাবে হয়রানির যতগুলো প্রক্রিয়া আছে, কোনো এস্টাবলিশ নীতিমালা না থাকার কারণে, রাইটস প্রোটেকশানের জন্য কোনো ব্যবস্থাদি না থাকার কারণে আপনাদের সেই ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। সুতরাং এখন যে বিষয়টি আমাদের সামনে এসছে, আমরা যেটা চিন্তা ভাবনা করছি যে এই সার্বিক বিষয়টা নিয়ন্ত্রণের জন্য অবশ্যই একটি অ্যাপয়েন্টিং অথরিটি থাকতে হবে। অর্থাৎ সরকার এই আউটসোর্সিং প্রক্রিয়ায় যদি নিয়োগই দিতে হয়, চাকরির কন্টিনিউ করতে হয়, তাহলে অবশ্যই তাদেরকে একটি অথরিটির মাধ্যমে, একটা কমিশনের মাধ্যমে তাদের চাকরিটা প্রদান এবং তাদের সুযোগ সুবিধাগুলো প্রদান, এবং তাদের অধিকার লঙ্ঘিত হলে, অর্থাৎ সরকারি চাকরিতে বা বিভিন্ন ডিপার্টমেন্টের চাকরিতে একজন কর্মকর্তা যে প্রক্রিয়ায় অ্যাপয়েন্টেড হন, তাদের চাকরিকালীন তার অধিকার লঙ্ঘিত হলে যে প্রক্রিয়ায় তিনি প্রতিকার পাইতে পারেন, ইভেন তার দ্বারাও কোনো ক্ষতিগ্রস্ত হলে যে প্রক্রিয়ায় তিনি শাস্তিও পাইতে পারেন, সার্বিক বিষয়টা নিয়ে অবশ্যই একটি কমিশন, অর্থাৎ নিয়োগ একটি কমিশন গঠন করতে হবে, যেই কমিশন নির্ধারণ করবে যে তাদের দায়িত্বটা কি হবে, তাদের রেসপন্সিবিলিটিটা কি হবে, তাদের রাইটসটা কি হবে, এবং তাদের রাইটের গ্যারান্টি কি হবে, তার অপরাধ করলে সেইগুলোর প্রতিকার কি হবে, তাদের প্রতি কেউ অন্যায় আচরণ করলে সেই প্রতিকারগুলো কি হবে। যে আমি অবশ্যই আপনারা অনেকগুলো প্রশ্ন করেছেন, আমি যদিও ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারে ছিলাম, আমি আমার চিন্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি অবশ্যই আপনাদের প্রত্যেকটা প্রশ্নেরই জবাব দেওয়ার চেষ্টা করব। আমি অবশ্যই চেষ্টা করব। এর মধ্যেও যদি এমডি আলমগীর হোসেন স্যার, আপনার সুন্দর কথা বলার জন্য ধন্যবাদ। জি, এমডি আলমগীর হোসেন, আপনাকেও অনেক ধন্যবাদ। আশা করি পুরো সময়টা আমাদের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন। অবশ্যই দোলামণি, আপনি বলেছেন কোনো নীতিমালা নয়, রাজস্বকরণ চাই। অবশ্যই এটা একটি প্রক্রিয়া, আমাদের সেই বিষয়ে আমরা অবশ্যই সোচ্চার আছি। স্যার, আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। মিস্টার জাহাঙ্গীর আলম, জি মিস্টার জাহাঙ্গীর আলম, আমি আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। দেখুন, আমি আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার অবশ্যই চেষ্টা করব। যদি আমি সময় স্বল্পতা বা না দেই, অবশ্যই আমি আপনাদের পরবর্তীতে জবাব দিব, বা আমি যতটা পারি অবশ্যই আপনাদের সাথে কানেক্ট থেকে আপনারা আমার সাথে কানেক্ট থাকবেন, এবং সারাক্ষণ আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে থাকলে সেইগুলো সম্পর্কে আমরা আমাদের যে বিষয়ভিত্তিক বিষয়টা, অর্থাৎ আমাদের যে এজেন্ডাটা বা আমরা যে উদ্দেশ্যটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, সেই উদ্দেশ্যটা আমরা সফল হতে পারবো। দেখুন, আপনাদের সারা দেশে আপনাদের একটা অর্গানাইজেশনও আছে, এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারাও চেষ্টা করে যাচ্ছেন, এবং আমি আপনাদের একজন সাথের মানুষ হিসাবে আমিও আপনাদের বিভিন্ন প্রোগ্রামে আমি গিয়েছি, এবং আপনাদের সাথে আমার যোগাযোগ হয়েছে, কথা হয়েছে। সেখানে আপনাদের যে অধিকারটা কিভাবে এস্টাবলিশ করা যায়, আইনি প্রসেসটা এবং সরকারের বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে সেই প্রক্রিয়াটা আমরা কন্টিনিউ করতে চাই। এবং এই জন্য আপনাদের বর্তমানে যে আউটসোর্সিং যারা কেন্দ্রীয় কমিটি আছে, তারা আগামী 24 তারিখে শ্রম সংস্কার যে কমিশন বর্তমান গভর্নমেন্ট যেটা করেছেন, তাদের সঙ্গে একটা আলোচনা করবেন। আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করব, এবং আমাদের আপনাদের যে রাইটসটা আছে, আপনাদের চাকরিকালীন সমস্যাগুলো আছে, আপনারা যে অসুবিধাগুলোর ফেস করছেন,
সেগুলো নিরসনের জন্য অবশ্যই সরকারের উচ্চ পর্যায়ে যেখানে যেখানে যেভাবে আমাদের প্রতিনিধিত্ব করা প্রয়োজন হয় আমরা অবশ্যই সেটি করব। জিএম সোহেল রানা, ধন্যবাদ স্যার। জি ধন্যবাদ আপনাকে। শাহাবুর রুমন স্যার, আপনার জন্য অনেক ধন্যবাদ। দীর্ঘদিন যাবৎ আমাদের আউটসোর্সিং নিয়ে। আচ্ছা, সাইফুল ইসলাম, দোয়া শুভকামনা রইল। আপনার অনেক ধন্যবাদ, দোয়া শুভকামনা রইল। নুরুল আমিন রাজন, স্যার একটি প্রশ্ন করি, সেটা হলো আসলে কি আউটসোর্সিংয়ের চাকরি কি রাজস্ব হবে? কারণ আমার পক্ষে আর এই মিথ্যা আশা। আচ্ছা জি ধন্যবাদ। দেখুন, চাকরি এক কথায় এই প্রশ্নগুলোর কোনো উত্তর হয় না। আপনারা একটি নির্দিষ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনেই আপনারা চাকরি করছেন, এবং আপনারা যখন চাকরিতে জয়েন করেছেন তখন আপনারা যে প্রক্রিয়াটা জয়েন করেছেন সেই প্রক্রিয়াটায় বর্তমান পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এটা সংশোধিত না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তো সরকারি কোনো সিদ্ধান্ত না আসছে, ততক্ষণ পর্যন্ত সেই প্রক্রিয়াটাই আপনাদের জন্য ম্যান্ডেটারি। সেই প্রক্রিয়ায় আপনাকে জবটা করতে হবে, এটার কোনো বিকল্প নাই। আমরা এখন যেটা চেষ্টা করছি, যে মুকুল দেন, আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে অভিনন্দন। যে আপনাকে অনেক অভিনন্দন এবং আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। এমডি বাবু, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক, দোয়া রইল। যে আপনার জন্য অনেক দোয়ার শুভকামনা রইল, আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আর আপনার ফ্যামিলির জন্য দোয়া রইল। জি ধন্যবাদ। অবশ্যই আমরা অবশ্যই একে অপরের জন্য শুভকামনা থাকবে আমাদের সবসময়ের জন্য, সাথে আমাদের সমস্ত প্রচেষ্টাগুলো থাকবে। সাইব সুমন, দোয়া রইল আপনার জন্য স্যার, আমাদের কল্যাণে কাজ করার জন্য। দেখুন, এটা অবশ্যই আমি আপনাদের দোয়া চাই এবং আপনাদের দোয়াই আমার শক্তি। এবং যারা অবহেলিত জনগোষ্ঠী, অবহেলিত যারা আপনারা, যাদের অধিকার লঙ্ঘিত হয়, যারা ডিপ্রাইভড হন এবং যারা বিভিন্নভাবে নেগলেক্টেড হন এবং সমাজে যাদের অধিকার বঞ্চিত হয়, অবশ্যই একজন আইনজীবী হিসাবে, সচেতন মানুষ হিসাবে আমি অবশ্যই তাদের পাশে দাঁড়ানোটা আমার দায়িত্ব বলে মনে করি। এবং আমি আমার দায়িত্ববোধের জায়গা থেকেই মূলত আপনাদের জন্য যেমনিভাবে আইনি লড়াইটা করে যাই, তেমনিভাবে বিভিন্ন ফোরামে আপনাদের সুবিধা অসুবিধাগুলো বা আপনাদের যে সমস্যাগুলোর সম্মুখীন আপনারা হচ্ছেন সেগুলো তুলে ধরার চেষ্টা করি মাত্র। জিএম সোহেল রানা, প্রাথমিক বিদ্যালয় দপ্তরের জন্য কিছু করেন। জি ধন্যবাদ। দেখুন, বিষয়টা তো প্রক্রিয়াধীন এবং আশা করি যে সেখানেও আমরা একটা সমাধান করতে পারবো। এমডি সাইফুল ইসলাম, স্যার ঠিকাদার কি কোনো দিন বাদ হবে? দেখুন, এটা কোনো দিন না, এটা তো আমার মনে হয় আজকেই বাদ হওয়া উচিত। এই ঠিকাদারের কোনো প্রয়োজন নাই। এবং আপনারা জানেন যে আপনাদের বিভিন্ন আলোচনা সভায় আমি বলেছি যে এই ঠিকাদারকে বসিয়ে দিয়ে মানে একটা মডার্ন স্লেভারি সিস্টেমের মতো একটা প্রক্রিয়া চালু করা হয়েছে, যেটা অন্তত এই সময়ে এসে এই বিশ্বে মানুষকে নিয়ে এভাবে শৃঙ্খলে আবদ্ধ করে একটি কোম্পানির উপরে ছেড়ে দেওয়া কোনো যুক্তিতেই আসে না এবং এটা ভবিষ্যৎ না। আমার দাবি হলো যে এটা এই মুহূর্তেই বন্ধ করা উচিত। এবং আমি এর আগেও আলোচনায় বলেছিলাম যে 2018 সালের নীতিমালাটাও যদি কোনোভাবে, সেটাও যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হয়, সেখানেও কিন্তু প্রয়োজনে সরকার সরাসরি আপনাদের সাথে চুক্তি করতে পারে। সুতরাং এই পর্যায়ে যখন এতগুলো অভিযোগ আসছে এবং এতগুলো অনিয়মের শিকার হয়েছে কোম্পানির দ্বারা আমার যারা আউটসোর্সিং ভাই বোনেরা, এই পর্যায়ে এই কোম্পানি নামক একটি বিষয়কে মাঝখানে দাঁড়িয়ে দিয়ে একটি মানে বিনিময়ের একটা মাধ্যম হওয়ার, মানুষকে নিয়ে একটা বিজনেস, মানুষ তো কোনো পণ্য নয়, মানুষ কেন ব্যবসার উপকরণ হবে? এই কোম্পানিকে বসিয়ে দিয়ে মানুষকে একটা ব্যবসার উপকরণ বানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই কোম্পানিটা ইমিডিয়েটলি, এই কোম্পানিকে বাদ দেয়া সরকার সরাসরি আপনাদের সঙ্গে চুক্তি করতে পারে, অথবা একটি স্বাধীন একটি কমিশন করে, কমিশনের মাধ্যমে যেখানে যে দপ্তরে যতজন শ্রমিক প্রয়োজন হয় নির্দিষ্ট ক্ষেত্রে তাদের নির্দিষ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে, অবশ্যই সেটা একটা নির্দিষ্ট পদ্ধতির মধ্য দিয়ে সেখানে তারা সরকারিভাবে অ্যাপয়েন্ট করতে পারে। সুনামগঞ্জ জেলার দোয়ার এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জি ধন্যবাদ আপনাকে। শহীদুল্লাহ, স্যার আমাদের গোলামি থেকে বাদ হবে অবশ্যই। এই জন্য অবশ্যই আমাদের আইনি প্রচেষ্টার সাথে সাথে আমাদের বিভিন্ন ফোরামে আলাপ আলোচনার বিষয়গুলো কন্টিনিউ রাখতে হবে এবং আশা করছি আমরা সেটাই করছি। এমডি সাগর হোসেন, আচ্ছা সরি আমি প্রশ্নটা পড়তে পারি নাই। এমডি অপু, স্যার আমাদের ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে আমাদের ব্যাপারটা একটু দেখবেন স্যার মহাকালী। অবশ্যই আপনারা আপনাদের যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সর্বদাই আপনাদের সাথে আছি, আমাকে ফোনে, মেসেজে অথবা চেম্বারে, আপনাদের যেটাকে আপনাদের প্রিফারেবল মনে হয়
যেটা আপনারা ইজি মনে হয় আপনারা অবশ্যই আমার সাথে কথা বলতে পারেন। এবং আমি যতটুকু আমি পারি বা যতটুকু আমার সাধ্য বা সামর্থ্য, সেখানেও একটা লিমিটেশন আছে, আমি তার মধ্যেও আন্তরিকতার কোনো ঘাটতি না রেখেই আমি আপনাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ। অর্ঘ বণিক চাকরির স্থায়িত্ব চায় আর মাসে মাসে বেতন দেওয়া হোক। দেখুন, এটা একটা প্রবলেম আপনাদের, কারণ যে সামান্য বেতনটা দেওয়া হয় সেটাও যদি মাসে মাসে বা নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়া না হয়, তাহলে অবশ্যই পরিবার পরিজনে আপনাদেরকে একটা ডিফিকাল্টিজের মধ্যে পড়তে হয়, কারণ এই বেতনটার উপরেই আপনাদের পরিবারটা নির্ভর করে। সুতরাং আমরাও আশা করব যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অন্তত যে অবস্থায় আছে এই অবস্থায় রেখেও মান্থলি যে স্যালারিটা আপনাদেরকে দেওয়া হয় সেটা যেন আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছায়, সেই বিষয়টা ওনারা দৃষ্টি দেবেন। আশা করি যে সেই বিষয়টাও সরকার এইভাবে দেখবেন। মোহাম্মদ জিরুল ইসলাম ফিরোজুল ইসলাম ফিরোজ, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, আপনি আমাদের দাবি পূরণ করার চেষ্টা করবেন। জি ধন্যবাদ, অবশ্যই দোয়া করবেন আপনারা আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করব। এবং আচ্ছা, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ঢাকা থেকে দেখছি, জি ধন্যবাদ রেজাউজ্জামান, অবশ্যই আমি আছি, আপনারা প্রশ্ন করবেন। প্রণব দাস, নিজ নিজ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ দেওয়া হোক ঠিকাদার বাদ দিয়ে। এটা প্রণব দাস অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন, এবং মূলত আমি যে প্রস্তাবনাটা করেছি সেটিও আপনার প্রশ্নেরই উত্তরটা এসে যায়। কারণ নিজ নিজ মন্ত্রণালয়ের অধীনে যে যতগুলো স্টাফের প্রয়োজন হয়, যতগুলো কর্মীর প্রয়োজন হয়, তারা নিজেরাই অ্যাসেসমেন্ট করে তারা কমিশনকে বলবেন, এবং কমিশন একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই কমিশনে কাদেরকে নিয়োগ দেওয়া হবে সেই সুপারিশ করবে, এবং কমিশন রেসপন্সিবল থাকবে তাদের চাকরির শর্তাবলী সঠিকভাবে পালন হচ্ছে কিনা, বা তাদের প্রতি কোনো অন্যায় হচ্ছে কিনা, তাদের প্রতি কোনো অবিচার হচ্ছে কিনা, তারা তাদের রাইটসটাকে ঠিকমতো এস্টাবলিশ করতে পারছেন কিনা, তদ্রূপ তারাও যদি তাদের চাকরি করাকালীন সময় কোনো অনিয়ম করেন সেটারও কি ব্যবস্থা, কি পানিশমেন্ট বা কি প্রক্রিয়ায় তাদেরকে যেতে হবে সেই বিষয়টাও নির্ধারণ করে এই কমিশন নির্ধারণ করবেন। এবং এই কমিশনের সুপারিশের আলোকেই সরকারি বিভিন্ন দপ্তর, বিভিন্ন পরিদপ্তর, অধিদপ্তরে এই আউটসোর্সিং এই কর্মী সরবরাহ করবেন, তাদেরকে অ্যাপয়েন্ট দিবেন, এবং তাদের সুপারিশের আলোকেই এই অ্যাপয়েন্টমেন্টটা হবে। মূলত এভাবেই আমরা আমাদের চিন্তাভাবনাগুলো করতে চাচ্ছি। হঠাৎ চমকে তারাকান্দা ময়মনসিংহ থেকে দেখছি, স্যার আপনাকে ধন্যবাদ আপনাকে, আশা করি সাথেই থাকবেন। প্রিন্স শুভ, স্যার আমাদের জন্য কি কোনো ব্যবস্থা হচ্ছে? অবশ্যই এটা আমরা চেষ্টা করে যাচ্ছি, কারণ আপনারা একটা পদ্ধতির মধ্য দিয়ে আছেন বা একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনারা আছেন। এই প্রক্রিয়ার অসুবিধা বা ডিফিকাল্টিসগুলো আমরা ফাইন্ড আউট করেছি, এবং সেই ডিফিকাল্টিস থেকে আমরা কিভাবে সেখান থেকে আমরা রিকভার করতে পারি, কিভাবে সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারি, মূলত সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করব। এবং আশা করি যে সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা এটা সমাধান করতে পারবো। কারণ আপনারা জানেন যে বর্তমানে আমাদের যে গভর্নমেন্ট আছে তারা বিভিন্ন পর্যায়ে সংস্কারের জন্য অনেকগুলো কমিশন করেছেন, এবং মানুষের রাইটসটাকে এস্টাবলিশ করার জন্য, মানুষের মধ্যে যে ডিসক্রিমিনেশন ছিল, যে বৈষম্য ছিল, বিভিন্ন পর্যায়ে মানুষ যে বৈষম্যের শিকার হয়েছিল দীর্ঘদিন ধরে, সেটা নিরসনের জন্য তারা প্রচণ্ডভাবে কাজ করে যাচ্ছেন। এবং তাদের এই কাজের কারণেই যারা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছেন তারা তাদের দাবি দেওয়াগুলো সংশ্লিষ্ট অথরিটির কাছে উপস্থাপন করেছেন। ঠিক তদ্রূপ এই সময়ে আমরা আমাদের যে সারা দেশের যারা আউটসোর্সিংয়ে আপনারা লক্ষ লক্ষ যারা শ্রম দিয়ে যাচ্ছেন সরকারি অফিসে, তাদের যে প্রবলেমগুলো আছে, তারাও যে বৈষম্যের শিকার হচ্ছেন, তারা যে নির্যাতনের শিকার হচ্ছেন, তারা যে অনিয়মের শিকার হচ্ছেন, সেই বিষয়টাও আমরা এই ফোরামের মধ্য দিয়েই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবশ্যই উঠিয়ে ধরবো, এবং আশা করি যে আমরা বর্তমান সরকারের কাছ থেকে এই বিষয়ে একটা সুষ্ঠু সমাধান পাব, এবং এই যে নির্যাতিত মানুষের অধিকার রক্ষা এবং তারা যে বৈষম্যের শিকার হচ্ছে সেইগুলো থেকেও তারা রেহাই পাবে। 250, আচ্ছা, অনেক দিন ধরেই দেখছি লড়াই করছেন বাট কোনো ফল। দেখুন, এটা একটা প্রক্রিয়াগত বিষয়, এবং আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে আমাদের বলার জায়গাটাকে তৈরি করতে হবে। আপনাদের যে সমস্যাগুলো আছে সেই ভয়েসটা তো কাউকে রেইজ করতে হবে। আপনি যদি সমস্যাটাকে রেইজ না করেন, আপনি আপনার ভয়েসটাকে রেইজ না করেন, আপনি আপনার রাইটসটাকে এস্টাবলিশ করার জন্য যদি চেষ্টা না করেন, তাহলে সেটা তো কখনো সমাধান হবে না। আপনাকে যেমনি আইনি প্রক্রিয়ায় আগাতে হবে,
ঠিক তেমনিভাবে আপনার যে রাইটসটা আছে, আপনার যে লিগ্যাল রাইটস আছে, আপনার যে ফান্ডামেন্টাল রাইটস আছে, সেই বিষয়টা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে, অর্থাৎ যাদের কাছে অধিকার রক্ষার দায়িত্ব ন্যস্ত করা হয়েছে, তাদের কাছে অবশ্যই আপনাদের পক্ষ হয়ে আপনাদের কথাগুলো বলতে হবে। এবং এইভাবেই আমরা আমাদের অভিষ্ট লক্ষ্য পৌঁছাতে সক্ষম হব। আজাদুল সরকার স্যার, আপনার জন্য শুভকামনা রইল। জি আজাদুল সরকার, আপনার জন্য অনেক শুভকামনা রইল। জীবন মিয়া, ধন্যবাদ স্যারকে, যে আপনাকে অনেক ধন্যবাদ। আমি ফেনী থেকে দেখছি স্যার। জি অবশ্যই ধন্যবাদ আপনাকে। আশা করি পুরো সময়টা আমাদের সাথে থাকবেন। এমডি উজ্জ্বল সরকার স্যার, আপনার একান্ত সহযোগিতা কামনা করছি। আপনি আমাদের বিষয়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখবেন। ধন্যবাদ। অবশ্যই আমি যে কোনো প্রচেষ্টায় আপনাদের পাশে আছি এবং আপনাদের আইনি অধিকার এবং আপনাদের যে অনিয়ম বা আপনারা যে বৈষম্যের শিকার হন সেটা নিরসনের জন্য আমি অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা এবং আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব। এমডি রাজু স্যার, 18 নীতিমালায় অফিস সহায়ক না থাকায় 7 মাস বেতন ছাড়া বন্ধ আছে, বকেয়া পাওয়া যাবে। 7 মাস বেতন বন্ধ রাখাটা একেবারেই এটা একটা ভয়াবহ একটা অবস্থা একটা মানুষের জন্য যিনি জব করেন। এটা কোনোভাবেই কাম্য নয়। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আজকে আমরা যেটা বলছি এটা ওনাদের নজরে আসবেন এবং এই বিষয়টা তারা একটি সমাধান করবেন। গোলাম রাব্বি, দপ্তরি কাম প্রহরী পত্রে নিয়োগ কোনো ঠিকাদার ছিল না। আচ্ছা, এটা তো ভিন্ন একটা বিষয়। আশা করি যে আপনাদের দপ্তরি কাম প্রহরীদের বিষয়টি অবশ্যই এটা মহামান্য আদালতে বিচারাধীন এবং অনেকগুলো প্রক্রিয়া শেষ করে আমরা এখন চূড়ান্ত একটা পর্যায়ের দিকে আছি এবং আশা করি মহামান্য আদালতে সেটার ফয়সালা হবে। স্বাধীন বিশ্বাস স্যার, আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ, আপনার জন্য অনেক শুভকামনা রইল। আচ্ছা, তানভীর রহমান শুভ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমরা স্বাস্থ্য খাতে 12 মাস বেতন পাই না। এটা অবশ্যই একটা মানে কোনো মানবিক দৃষ্টিকোণ থেকেই বা কোনো হিসাবেই এই বিষয়টি গ্রহণযোগ্য নয়। তো আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপনারা আপনাদের বিষয়টি লিখিতভাবে জানাবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি কোনো ব্যবস্থা না নেয় অবশ্যই আমি অনুরোধ করব যে আপনারা আমার সাথে চেম্বারে অথবা ফোনে যেভাবে একটু কথা বলবেন, চেষ্টা করব বিষয়টির জন্য দ্রুত সমাধান হয়, সুরাহা হয়, সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার। বান্দরবন থেকে দেখছি স্যার, কেমন আছেন আপনি? গৌতম ভৌমিক, জি গৌতম ভৌমিক, জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। থাকেন আমার সাথে শেষ পর্যন্ত। আমরা আরও কথা বলবো, আরও কিছু জানার থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। মোহাম্মদ শেরিকুল ইসলাম, মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা। দেখুন, মাতৃত্বকালীন ছুটি পাওয়া তো একটা রাইট। মাতৃত্বকালীন অবস্থায় যদি আপনাদের কোনো ছুটি না দেওয়া হয় বা মাতৃত্বকালীন ছুটিতে থাকার কারণে যদি আপনাদের চাকরির কোনো ক্ষতি হয়, অবশ্যই আমি আপনাদেরকে বলছি আপনারা বিষয়টি অবশ্যই আমাকে একটু জানাবেন এবং কোনোভাবেই ম্যাটারনিটি লিভ সেটা আইন নীতিমালা যেখানে যে অবস্থায় থাকুক না কেন, আপনারা জানেন যে ন্যাচারাল একটা ল আছে, ন্যাচারাল একটা জাস্টিস আছে এবং আমরা আইনেরও একটা বিষয় আপনার একটু শেয়ার করি। সেখানে আমরা যখন আইন পড়েছি বা জুরিসপ্রুডেন্সের বিভিন্ন বিষয়গুলো দেখেছি, তখন একটি বিষয় আমাদেরকে শেখানো হয়েছে যে ল ইজ নাথিং বাট কমন সেন্স। অর্থাৎ আইন কিছু না, কমন সেন্স। আপনার কমন সেন্স কি বলে? একটি মাতৃত্বকালীন ছুটি, একজন মা যিনি অ্যাডভান্স স্টেজে থাকেন উনি জব করবেন, উনি অফিস করবেন, এটা কি পসিবল? এটা কি কোনো নীতিমালায় নাই, লেখা নাই, চুক্তিতে লেখা নাই, এই জন্য কি উনি ডিউটি করতে থাকবেন? অবশ্যই না। আমি অবশ্যই আপনাদেরকে আজকের এই লাইভে বলছি, যারা আপনারা মাতৃত্বকালীন ছুটিতে বা মাতৃত্বকালীন অবস্থার মধ্যে বা ওই অবস্থার মধ্যে আছেন, যাদের লিভের প্রয়োজন, তারা অবশ্যই অথরিটির কাছে লিভ চাইবেন এবং এই লিভের কারণে যদি আপনাদের চাকরির কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা আমার সাথে একটু যোগাযোগ করবেন। ধন্যবাদ আপনাদেরকে। মোহাম্মদ বাপ্পি আহমেদ, নওগাঁ থেকে দেখছি স্যার, ধন্যবাদ আপনাকে বাপ্পি আহমেদকে। দেখতে থাকুন, আছি আপনাদের সাথে। জাহাঙ্গীর আলম স্যার, আমাদের বিষয়টি নিয়ে সরকার কি কোনো নতুন কিছু করছে জানাবেন প্লিজ। দেখুন, সরকারের বিভিন্ন দপ্তরের কাছে অবশ্যই তারা বিভিন্ন অনিয়ম যে সমস্ত সেক্টরে দীর্ঘদিন ধরে হয়ে আসছে সেই বিষয়টার জন্য তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আশা করি যে আপনাদের বিষয়টাও আপনারাও অনিয়মের শিকার, বৈষম্যের শিকার, অনেকভাবে আপনাদের অধিকারটা লঙ্ঘিত হয়েছে। আশা করি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনাদের বিষয়টাও দেখবেন। তাছাড়া আমরা অবশ্যই আপনাদের পক্ষ থেকে বা আমরা আমাদের যে চিন্তাভাবনাগুলো করেছি, যে বিষয়টা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি,
যে বিষয়টা নিয়ে আমরা আগাইতে চাচ্ছি, সেই বিষয়টা অবশ্যই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা পৌঁছায় দিব এবং সেটা আমরা প্রস্তাবনা আকারে দিব। আমি আপনাদের যারা নেতৃস্থানীয় আছেন তাদের কাছে অনুরোধ করব এই লাইভ প্রোগ্রামে যে অবশ্যই আসুন আমরা বসি এবং কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়, কিভাবে আপনাদের রাইটসটাকে প্রোটেকশন করা যায়, কিভাবে আপনাদের চাকরিটাকে এই কোম্পানি নামক একটি দাসত্ব বা একটি স্লেভারি সিস্টেম থেকে বের হয়ে আসা যায়, সেই বিষয়টা আমরা লিখিতভাবে প্রস্তাবনা আকারে আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বসে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি এবং এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য বা এই পরিস্থিতিকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা সম্মিলিতভাবে ব্যবস্থা গ্রহণ করি। ধন্যবাদ আপনাদেরকে। জি, মোহাম্মদ শেফাজুল ইসলাম, স্যার বিনা বেতনে মাতৃত্বকালীন ছুটি দিতে চাই। বিনা বেতন কেন? মাতৃত্বকালীন ছুটির জন্য কেন বিনা বেতন হবে? এটা কোন যুক্তিতে আসে? কোন অথরিটি আপনাদেরকে এটা বলে? কিছু বিষয় আছে যে আসলে যারা বলেন, এবং আমার মনে হয় যে যেহেতু আপনারা সরকারি দপ্তর অধিদপ্তরে চাকরি করেন, আপনাদের অথরিটিও একজন গভর্নমেন্ট অফিসারই হবেন, তো কেউ এটা কি কোনোভাবেই বলতে পারেন যে আপনি মাতৃত্ব ছুটিতে যাবেন বেতন ছাড়া? আপনারা অবশ্যই বিষয়টি লিখিতভাবে জানাবেন এবং অবশ্যই বিষয়টি আমাকে জানাবেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, কারণ এই বিষয়টা অবশ্যই আমরা একটা ডিসিশনে আসব। এটার জন্য আইনি প্রক্রিয়া যেখানে যেখানে আপনাদের জন্য যেতে হয়, আমি কথা দিচ্ছি আমি অবশ্যই আপনাদের সাথে আপনাদের জন্য সেখানেই যাব ইনশাল্লাহ। সাদেম সান, আমাদের বাতিল করা হয়েছে গত 6 মাস হলো, আমরা কি আবার ফেরত পাবো? দেখুন কি প্রক্রিয়ায় বা কেন বাতিল হয়েছে সেটা তো জানি না। অবশ্যই আপনারা আমাকে ফোন দিবেন এবং বিস্তারিত জানাবেন, তখন হয়তো এই বিষয়ে আমরা কোনো সলিউশন দিতে পারবো। কোনো অফিসার চায় না ঠিকাদার বাদ হোক, শুধু নীতিমালা সংশোধনের কাজ হচ্ছে। হ্যাঁ, নীতিমালা ঠিকাদার বাদ হোক এটা অফিসারের চাওয়া না চাওয়ার উপরে কিছুই আসে যায় না। আমরা তো ঠিকাদার বাদ হওয়ার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের শরণাপন্ন হব, অবশ্যই এটা আইনের শরণাপন্ন হব এবং সেখানে আলাদা একটি কমিশনের জন্য আমরা আইনের শরণাপন্ন হব এবং মহামান্য আদালতে আমরা বিষয়টা নিয়ে যাব। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে আমরা সেটা আইনি প্রক্রিয়ায় আগাবো ইনশাল্লাহ। এই বিষয়ে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। স্যার আপনার ফোন নাম্বারটা দিবেন দয়া করে। ধন্যবাদ শেফাজুল ইসলাম। দেখুন ফোন নাম্বারটা আমার পেজে আপনারা পাবেন, আমার পেজে আমার ফোন নাম্বারটা দেওয়া আছে, আমার ইমেল নাম্বারটা দেওয়া আছে। সুতরাং আপনারা ফ্রিকোয়েন্টলি আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি অবশ্যই আমার সাধ্যমতো আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। ইউসুফ আলী, খুব সুন্দর গঠনমূলক কথা বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ইউসুফ আলী জি, আপনাকে অনেক ধন্যবাদ। দীর্ঘক্ষণ ধরে শুনছেন আমাকে, আশা করি আমার সাথেই আছেন, সাথেই থাকবেন। রুহুল আমিন, স্যার আমি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে চাকরি করি, আউটসোর্সিংয়ের ভিত্তিতে আমাদের বিষয়ে কিছু বলেন। দেখুন অবশ্যই যারা আপনারা সারা দেশেই চাকরি করছেন বিভিন্ন জায়গায়, সবার জন্যই আমার মেসেজ যে অনিয়মটা আপনাদের প্রতি হয়েছে বা হচ্ছে, সেখান থেকে পরিত্রাণের জন্য আমরা যেমনিভাবে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলবো, আমাদের প্রস্তাবনাটা তুলে ধরবো, তেমনি আইনি প্রক্রিয়ায় যাতে সুরাহা হয় সেই বিষয়টাও আমরা অবশ্যই খোলা রাখবো, সেই পথটাও আমরা খোলা রাখবো। স্যার গত 11 মাস বেতন পায় না, আমাদের কি বেতন হবে না? যেখানে 11 মাস বেতন না পাওয়া, 6 মাস বেতন না পাওয়া, 7 মাস বেতন না পাওয়া, এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। এই বিষয়টি অবশ্যই আপনারা লিখিতভাবে জানাবেন। মানিক মণ্ডল, শুভকামনা রইল স্যার। মানিক মণ্ডল আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য অনেক শুভকামনা রইল। আমার সাথেই থাকুন, দেখতে থাকুন, আছি আপনাদের সাথে, আপনাদের পাশে। এমডি মিজানুর রহমান স্যার, আচ্ছা মোহন মিয়া, দপ্তরি কাম প্রহরীর কি মহার্ঘ ভাতা পাবে? জি, মহার্ঘ ভাতার বিষয়টি যদিও এখন পর্যন্ত আপনারা যে প্রক্রিয়ায় অ্যাপয়েন্টেড আছেন, চাকরি করে যাচ্ছেন, সেই প্রক্রিয়ার মধ্যে এই বিষয়টি এখন পর্যন্ত নাই। আমরা অবশ্যই এটা মহামান্য আদালতে যেহেতু বিচারাধীন, সুতরাং পরবর্তীতে এই রায়টাই আপনাদের পরবর্তী প্রক্রিয়া গতি প্রকৃতি কী হবে তা বলে দিবে। আশা করি আপনি আমাদের জন্য, আচ্ছা এমডি ফারুক আহমেদ, অনেক ধন্যবাদ। জি এমডি ফারুক আহমেদ, আপনাকেও অনেক ধন্যবাদ, আপনার জন্য অনেক শুভকামনা রইল এবং আপনাদের সবার জন্যই শুভকামনা রইল। দেখুন স্বতন্ত্র একটি কমিশন, আচ্ছা এইচ.এম. হুমায়ুন কবির লিখেছেন, বেতন দিবে সরকার, ঠিকাদারের কি দরকার? 2018 সালের আইন রক্তচোষা আইন বাজে যায়। দেখুন এটা অত্যন্ত যৌক্তিক একটি কথা। রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাদের বেতন হয়, রাষ্ট্র আপনাদের বেতন দেন এবং এই ঠিকাদারকে
মাঝখানে বসে দেওয়ার কারণে বরং রাষ্ট্রীয় অনেকগুলো অর্থ অপচয় হয় যে সার্ভিস চার্জটা দেওয়া হয়। মূলত কেন এই সার্ভিস চার্জ? এই সার্ভিস চার্জটা রাষ্ট্রের অর্থ অপচয় ছাড়া আর কিছুই নয়। কোম্পানিকে একটি আর্থিক সুবিধা দেওয়া হয় এবং তাদেরকে আপনাদের শোষণের একটি হাতিয়ার হিসাবে কোম্পানিকে বসিয়ে দেওয়া হয়। অর্থাৎ একটি লাইসেন্স, একটি অনুমোদনের মাধ্যমে, সরকারের একটি অনুমতির মাধ্যমে আপনাদেরকে কোম্পানির অধীনে বা কোম্পানি আপনাদের অ্যাপয়েন্টিং অথরিটি হওয়ার কারণে তারা ইচ্ছে মতো আপনাদেরকে তাদের পণ্য হিসাবে ব্যবহার করেন এবং পণ্যের মতো কেনাবেচা একটা প্রক্রিয়ায় লিপ্ত হন। সুতরাং এই প্রক্রিয়া মাস্ট বি স্টপ। কোম্পানি এটা কোনোভাবেই থাকার যৌক্তিকতা নাই। রাষ্ট্রের টাকা, রাষ্ট্রের যারা শ্রম দিবে সরাসরি তাদের কাছে যাবে। মধ্যস্বত্বভোগী রেখে এখানেও একটা ব্যবসা বা এখানেও একটা পণ্য বানিয়ে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এমডি গোলাম মোস্তফা, আপনি আমাদের আশা ভরসার কেন্দ্র। ধন্যবাদ। না, আমি আসলে আশা ভরসার কেন্দ্র না, আমি অবশ্যই শুধুমাত্র আপনাদের জন্য, যেহেতু দীর্ঘদিন আপনাদের সাথে আমি বিষয়গুলো নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে আপনাদের সুবিধা অসুবিধাগুলো আমার দেখার সুযোগ হয়েছে এবং আপনারা কি প্রক্রিয়ায় আপনাদের দিন অতিবাহিত হয়, কি প্রক্রিয়া আপনারা কাজ করেন, অথরিটি আপনাদের সঙ্গে কি আচরণ করে এবং প্রতিনিয়ত বছর বছর আপনাদেরকে কি হয়রানির শিকার হতে হয়, বিভিন্ন বিষয়ে আমার দেখার সুযোগ হয়েছে। মূলত সেই কারণেই এই অনিয়মগুলো নিরসনের জন্যই মূলত আমি একটু চেষ্টা করে থাকি মাত্র। এমডি জান্নাতুল নাইম, স্যার আমরা আউটসোর্সিংয়ে মহার্ঘ ভাতা কি পাবো? দেখুন, এইটা যখন দ্রব্যমূল্য বা সার্বিক পরিস্থিতি যখন ডেটোরিয়েট করে বা যখন বৃদ্ধি পায়, মানুষের দৈনন্দিন জীবন পরিচালনা করা যখন কষ্টসাধ্য হয়ে যায়, তখনই এই ভাতাটার প্রয়োজন হয়। এবং আমি শুরুতেই বলেছি যে আপনারা যারা চাকরি করছেন বিভিন্ন পর্যায়ে দেখবেন, যারা একটা সার্টেন অ্যামাউন্ট নিয়ে চাকরি করে, সময়ের ব্যবধানে, দিনের ব্যবধানে, বছরের ব্যবধানে সেই চাকরির বেতনটা বৃদ্ধি পায়। আপনাদেরকে একটি কনসলিডেটেড অ্যামাউন্ট দেওয়া হয়, একটা কন্ট্রাক্ট বেসিসে একটা অ্যামাউন্ট দেওয়া হয়, যেটা বৃদ্ধির কোনো সুযোগ নাই। মূলত এই কারণেই আমার যে প্রস্তাবনা, যদি একটি অ্যাপয়েন্টিং অথরিটি থাকতো, অ্যাপয়েন্টিং নিয়োগ কমিশন থাকতো, তাহলে অবশ্যই তাদের কাছে বাৎসরিকভাবে বা 2 বছর পরে বা যখনই হোক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সাথে আপনাদের যে কন্ট্রাকচুয়াল মানিটার একটা রেশিও অনুযায়ী বৃদ্ধি পাওয়ার একটা প্রক্রিয়া সেই কমিশন কর্তৃক সম্পন্ন হতে পারত। অর্থাৎ সমস্যা সমাধানের জন্য অবশ্যই একটা অ্যাপয়েন্টেড অথরিটি থাকতে হবে, যে অথরিটি মূলত অ্যাসেস করবেন আপনাদের সুবিধা অসুবিধাগুলোর বিষয় নিয়ে। বর্তমানে যে প্রক্রিয়া আপনারা আছেন, আপনাদের এই বিষয়টা বিবেচনা করার জন্য কোনো অথরিটিও নাই। যে কোম্পানি আপনাদেরকে সরবরাহ করে গেলেন, সেই কোম্পানিও কোনো দায়িত্ব নেন না, সেই কোম্পানিও পরবর্তীতে তাদের কাছে গেলেও আপনারা কোনো প্রতিকার পান না। উপরন্তু তারা বছর বছর বেসিসে একটা নির্দিষ্ট সময় এসে আপনাদেরকে কাছে আরও বাড়তি আনএথিক্যাল একটি ডিমান্ড করে থাকেন, যেটাও আপনাদের জন্য আর একটা বিপদের কারণ হয়ে দেখা দেয়। মশিউর রহমান ব্লগ, শ্রদ্ধার বড় ভাই, একজন সাদা মনের মানুষ। ধন্যবাদ মশিউর রহমান ব্লগ আপনাকে। আশা করি সাথেই আছেন, সাথেই থাকুন, দেখতে থাকুন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ রাকিব আলী, স্যার চুক্তি শেষ হলে পুরাতন লোক বাদ দিয়ে নতুন লোক নিয়োগ দিবে প্রতিষ্ঠান, সেক্ষেত্রে করণীয় কি? দেখুন, এটি আরেকটি বৈষম্য এবং রাষ্ট্রের সেবা প্রদানের ক্ষেত্রে এটি আরেকটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। আপনারা জানেন যে অফিসে আপনি চাকরি করছেন, 2 বছর আপনি চাকরি করছেন, 5 বছর আপনি চাকরি করছেন, 3 বছর আপনি চাকরি করছেন, ওই অফিসের চাকরিকালীন আপনার একটা এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, আপনি সমস্ত কিছু বুঝে নিয়েছেন। হঠাৎ করে 2 বছর পরে গভর্নমেন্ট আরেকটি অ্যাপয়েন্ট দিল, হয়তো নতুন একটি কোম্পানি আসলো, সে তার মতো করে আবার আপনাকে পণ্য বানিয়ে আরেক জায়গা থেকে ম্যান পাওয়ার নিয়ে এসে সেখানে সাপ্লাই করার কথা বলল, অথবা আপনাকে থাকতে গেলে আপনাকে বাড়তি ডিমান্ড করে বসলো। এই বিষয়টা অত্যন্ত প্যাথেটিক এবং এটা কোনো লজিকে এটা গ্রহণযোগ্য নয়। কারণ যে মানুষটাকে এক্সপিরিয়েন্স ম্যান পাওয়ার তৈরি করা হলো 2টা বছর 3টা বছরে, সেই মানুষটাকে বাদ দিয়ে আপনি নতুন একজনকে সেখানে এসে রিপ্লেস করছেন। তো অভিজ্ঞতাটা হলো যে বেটার সেবাটা দিতে পারতো, যে রাষ্ট্রের সেবাটা দিতে পারতো। রাষ্ট্র তো বেটার সেবাটা চায়, রাষ্ট্র তো সার্ভিসটা চায়, বেটার সার্ভিসটা চায়। একজন এক্সপিরিয়েন্স স্টাফের কাছ থেকে যে সার্ভিসটা পাওয়া যায়, সেটা একজন নিউ কামারের কাছ থেকে পাওয়া যায় না। সুতরাং একই অফিস, একই চেয়ার, একই জব, তাহলে কেন 2 বছর পর পর চেঞ্জ করতে হবে? ওই মানুষটার যদি কোনো
কোনো এরর থেকে থাকে, কোনো ভুল থেকে থাকে, কোনো অনিয়ম করে থাকে, তাহলে সেটা অবশ্যই বিচার হবে বা সেটা অবশ্যই সে শাস্তি পাবে। কিন্তু যে স্মুথলি জব করে যাচ্ছেন, নিয়ম অনুযায়ী জব করে যাচ্ছেন, সেই স্টাফটাকে 2 বছর পরে আপনি কন্ট্রাক্টটা রিনিউ করতে পারেন। সরকারের কোম্পানিটাকে বাদ দিয়ে সরকারের অথরিটির কাছে গভর্নমেন্ট আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে যে 2 বছরের জন্য আপনার চাকরি, 2 বছর পরের যদি সরকার মনে করে যে আরও এই চাকরিটা কন্টিনিউ করার দরকার, অবশ্যই গভর্নমেন্ট সেটাকে রিনিউ করতে পারেন। কিন্তু সেটাকে কেন কোম্পানির হাতে ছেড়ে দেওয়া হচ্ছে? কোম্পানি রিনিউ করার মানেই তো সেখানে আপনাকে আবার নতুন করে কোম্পানির ডিমান্ডটাকে ফুলফিল করতে হচ্ছে। এটা তো টোটালি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এক ধরনের মানে অত্যাচারেরই সামিল হয়ে যায়। সেটা তো কখনো রাষ্ট্র করতে পারে না। সুতরাং এই বিষয়টি সমাধান হওয়া জরুরি। এবং যদি প্রয়োজনই হয় স্টাফের, যদি রাষ্ট্রের সেবা নিতেই হয়, তাহলে কেন এক্সপিরিয়েন্স ম্যান পাওয়ারকে বাদ দিয়ে উইদাউট এনি রিজনে শুধু নতুন একটি কোম্পানি আসলো, অথবা 2 বছরের চুক্তির মেয়াদটা শেষ হওয়ার পরে কোম্পানির সাথে আবার চুক্তি হলো, কোম্পানির সাথে চুক্তি করার তো কিছু নাই, একটা কমিশন করলেই তো হয়। সেই কমিশনের মধ্য দিয়েই তো এই টোটাল প্রক্রিয়াটা কমপ্লিট হতে পারে। এবং যদি অধিদপ্তরের স্টাফের প্রয়োজন হয়, ওই পদে শ্রমিকের প্রয়োজন হয়, তাহলে যে কাজ করছে তারটা কন্টিনিউ হতে সমস্যাটা কোথায়? হ্যাঁ, যদি অধিদপ্তরের কোম্পানি ওই স্টাফের কোনো প্রয়োজন না হয়, সরকারের যদি লোকবলের প্রয়োজন না হয়, তাহলে তো ডেফিনেটলি সরকার ডিসিশন নিতেই পারে। কিন্তু যেখানে ওখানে স্টাফের প্রয়োজন আছে, তাহলে কেন 2 বছরের একটা এক্সপিরিয়েন্স ম্যান পাওয়ারকে বাদ দিয়ে সেখানে আরেকজন নিউ কামারকে নিয়ে আসতে হবে? এবং পুরানো কাউকে রাখতে গেলে কেন সেখানে নতুন আবার করে তাকে একটু হয়রানির শিকার হতে হবে? সুতরাং অনেকগুলো প্রশ্ন আছে, চাকরির ক্ষেত্রে অনেকগুলো প্রবলেম আছে। এই সমস্ত প্রবলেমগুলো সমাধানের জন্য অবশ্যই আমাদেরকে একটি স্বাধীন কমিশনের প্রয়োজন আছে, যেই কমিশন এই সমস্ত বিষয়গুলো বিচার বিবেচনা করে একটা রুলস রেগুলেশন করে এই এই স্টাফদের, এই যারা আপনারা শ্রম দিচ্ছেন, আপনাদের ভাগ্য নির্ধারণ করবেন। আপনাদের কাছ থেকে বেটার সার্ভিস কিভাবে নেওয়া যায়, রাষ্ট্র কিভাবে আরও বেশি সমৃদ্ধ হয়, আপনাদের সার্ভিসের মাধ্যমে রাষ্ট্র কিভাবে আরও বেশি অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে, সরকারি অফিসগুলো আরও সুন্দরভাবে পরিচালনা হতে পারে, এই বিষয়টা আশা করি এই একটি স্বাধীন একটি অ্যাপয়েন্টিং অথরিটি স্টাবলিশ করার মাধ্যমে, নিয়োগ কমিশন গঠন করার মাধ্যমে রাষ্ট্র এই সেবার বিষয়টা নিশ্চিত করবেন। জি, এমডি জহির উদ্দিন, ধন্যবাদ স্যার। জি, ধন্যবাদ আপনাকে, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা রইল, শুভকামনা রইল আপনাদের জন্য। জি, আশা করি যে আমরা অনেকগুলো সময় আপনাদের সাথে আমাদের যে চিন্তা ভাবনাগুলো শেয়ার করলাম, এবং আমি অবশ্যই আশা করি। আচ্ছা, সাদ্দাম হোসেন বলছেন, স্যার আমাদের ভালো কিছু কি আশা করা যায়? আমি অবশ্যই আশাবাদী, এবং আমি সবসময় আশাবাদী, এবং অবশ্যই আপনাদের সম্মিলিত প্রচেষ্টা, আইনি প্রচেষ্টা এবং আমাদের নতুন নতুন চিন্তা ভাবনাগুলো নিয়ে আমরা যদি কাজ করি, অবশ্যই আমরা যে ডিফিকাল্টিজের মধ্যে আছি, আমরা যে বৈষম্যের শিকার হয়ে আছি, বা আপনারা যে কষ্টে দিন অতিপাত করছেন, যে সমস্যাগুলো হচ্ছে, অবশ্যই সেটা সমাধান করতে পারবো। এবং আপনারা মাথায় রাখবেন, অ্যাকচুয়ালি কোনো সমস্যাই আসলে দীর্ঘস্থায়ী নয়, কিন্তু আপনাদেরকে ভয়েসটা রেজ করতে হবে, আপনাদেরকে আপনাদের সমস্যার কথাগুলো বলতে হবে। বিষ্ণু কুমার, ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে, অনেক শুভকামনা রইল। তো প্রিয় আউটসোর্সিং ভাই বোনেরা, আমি দীর্ঘক্ষণ আপনাদের সাথে আছি, কথা বলছি, এবং আশা করি যে আমরা আপনাদের প্রশ্ন এবং আমাদের যে চিন্তাভাবনা, বা আমি যে চিন্তাভাবনাটা করেছি, যে চিন্তাভাবনাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবং আমি আপনাদের যারা কেন্দ্রীয় কমিটি আছে একটি, তাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনাদের কেন্দ্রীয় কমিটি ইতিমধ্যে একটি পদক্ষেপ গ্রহণ করেছেন। যারা 24 তারিখে সরকারের যে শ্রম সংস্কার কমিশন আছে তাদের সাথে কথা বলবেন, আপনাদের প্রতিনিধিরা সেখানে যাবেন, আপনাদের সুবিধা অসুবিধার বিষয়গুলো তুলে ধরবেন। তো আমরা আশা করি যে 24 তারিখের আগে আমরা হয়তো আবার আপনাদের কেন্দ্রীয় কমিটিদের সাথে বসতে পারবো, এবং আমাদের যে চিন্তাভাবনাগুলো আছে সেগুলো লিখিতভাবে আমরা ওই কমিশনকে, সরকারের যে কমিশন আছে কমিশনকে আশা করি যে বোঝাইতে সক্ষম হব, এবং যে সমস্যাগুলো আছে আশা করি কমিশন সেই সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করবে। পরিশেষে আমি আপনাদের আশ্বস্ত করছি যে অবশ্যই আপনাদের আন্তরিকতা, আপনাদের ভালোবাসা এবং আপনাদের প্রচেষ্টা আমাকে আপনাদের জন্য কাজ করতে আরও বেশি উৎসাহিত করেন, আরও বেশি অনুপ্রেরণা দেয়। তো আপনারা আমার পাশে আছেন দীর্ঘদিন ধরেই,
এবং দীর্ঘদিন ধরেই আমি আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি। আশা করি আমি ভবিষ্যতেও আপনাদের সাথে আমার আলাপ আলোচনা অব্যাহত থাকবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য সর্বোচ্চ আমার সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টাটা করব, এবং যারা ডিপ্রাইভড আছেন, যারা অধিকার বঞ্চিত আছেন বা যা সমস্যার মধ্যে আছেন, অবশ্যই সেই সমস্যাগুলো সংশ্লিষ্ট অথরিটির কাছে অ্যাড্রেস করার জন্য আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টাটা অব্যাহত রাখব। এবং আমি আশা করি যে ফান্ডামেন্টাল রাইটস আমাদের মহান সংবিধান আমাদের দেশের নাগরিকদের যে অধিকার দিয়েছে এবং সংবিধান যে অধিকার প্রোটেকশন করেছে, আশা করি প্রত্যেকটা নাগরিক সাংবিধানিক অধিকারগুলো ভোগ করবেন এবং প্রত্যেকটা নাগরিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রত্যেকের যে অধিকারগুলো দেওয়া হয়েছে, রাষ্ট্রকে যে অধিকার নিশ্চিত করতে বলা হয়েছে, অবশ্যই রাষ্ট্র সেই অধিকারগুলো নিশ্চিত করবেন। এবং এর মধ্য দিয়েই রাষ্ট্রের সেবা প্রদানের মধ্য দিয়েই আমরা যেমনি একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সক্ষম হব, তেমনি আপনারা যারা বিভিন্ন পর্যায়ে চাকরি করছেন, সরকারের সেবা দিয়ে যাচ্ছেন, তারাও সর্বোচ্চ সেবাটা দিয়ে রাষ্ট্রের উৎকর্ষ সাধনে, রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখবেন। তো আজ আচ্ছা, এমডি সোহেল, সিলেট জাফলং আসার দাওয়াত রইল স্যার, ধন্যবাদ। অবশ্যই এটা অবশ্যই সুখের একটা বিষয়, এবং অবশ্যই এই দাওয়াতটা তো গ্রহণ করতেই হয়। আশা করি যে কোনো একটা সুবিধা মতো সময় আমরা অবশ্যই এই দাওয়াতটা করতে পারবো এবং সেখানে যেতে পারবো। আমিও আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। মঞ্জুর আলম নয়ন কক্সবাজার থেকে আপনাকে ধন্যবাদ, যে আপনাকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। এমডি সোহেল, আল্লাহ আপনার নেক হায়াত দান করুক, ধন্যবাদ। দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল, অনেক শুভকামনা রইল। আচ্ছা, ঠিকাদার নামক বাতিল চাই, অবশ্যই যেখানে অনিয়ম, যার দ্বারা অত্যাচারের শিকার, যার দ্বারা অনিয়মের শিকার, আমরা অবশ্যই এই ধরনের সকল কিছুই বাতিল চাই। রাজশাহী থেকে আপনাকে ধন্যবাদ পলাশ রহমান। জি পলাশ রহমান, আপনাকে অনেক ধন্যবাদ, অনেকক্ষণ আমার সাথে আছেন এবং আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা অবশ্যই আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি এবং আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। এমডি সোহেল, আল্লাহ আপনার নেক হায়াত দান করুন, ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক শুভকামনা রইল। আলামিন অডিটর স্যার, আপনার নেক হায়াত। আচ্ছা, এস এম আরিফুল ইসলাম, ইউসুফ আলী, আবার দেখা হবে আগামী জানুয়ারি, আচ্ছা 2 তারিখ ইনশাল্লাহ কথা হবে, অবশ্যই দেখা হবে আপনার সাথে, ধন্যবাদ। মোহাম্মদ বাপ্পি আহমেদ নওগাঁ থেকে, আপনাকে ধন্যবাদ স্যার, যে অনেক ধন্যবাদ আপনার জন্যই। আরিফুল ইসলাম ভোলা জেলার লালমোহন থানার পক্ষ থেকে ধন্যবাদ, যে অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য। জি মাহফুজ খান লিখেছেন, জি আচ্ছা, অনেক ধন্যবাদ। তো আমি অবশ্যই আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদেরকে নওগাঁ আসার দাওয়াত অবশ্যই ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমার চাকরির সমস্যা, জিয়াউর রহমান, অবশ্যই বিষয়টি নিয়ে আপনি অবশ্যই আমার সাথে কথা বলবেন, আমরা দেখব বিষয়টা কিভাবে সমাধান করা যায় আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই। তো আমি আর বেশি সময় নিব না আপনাদের কাছ থেকে। আশা করছি যে আচ্ছা, খান বেলাল স্যার, আল্লাহ আপনার নেক হায়াত দান করুন, আমিন। জি ধন্যবাদ আপনাকে, অবশ্যই দোয়া শুভকামনা শুভেচ্ছা রইল আপনাদের সবার জন্য। আলামিন অডিটর, জীবন বীমা কর্পোরেশনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুরশিদ আলম, ঢাকা ওয়াসা, জি খুরশিদ আলম, আপনাকে অনেক ধন্যবাদ। তো আমি আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের শুভকামনা জানাচ্ছি এবং সারাক্ষণ এই পুরোটা সময় আমার সাথে আপনারা ছিলেন, এই জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আমরা আবারও কথা হবে, আমরা আবারও কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে। আর আপনাদের যে কোনো সমস্যায়, যে কোনো অসুবিধায় আপনারা অবশ্যই ফ্রিকুয়েন্টলি আমার কাছে আসতে পারেন, আমি আপনাদের জন্য আছি। আপনাদের জন্য আপনাদের যে কোনো সমস্যা আপনারা ফোনে, মেসেজে অথবা লিখিতভাবে আপনারা আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের পাশে আছি এবং আপনাদের জন্য সাধ্যমতো চেষ্টা করে যাব ইনশাল্লাহ। তো আমাকে আজকে বিদায় নিতে হচ্ছে, আপনাদের অনেকেরই প্রশ্নের জবাব আমি দিতে পারি নাই, আমি অবশ্যই তাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে অবশ্যই আমি আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব, লিখিতভাবেই জবাব দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও আপনাদের কাছে
দোয়া চাচ্ছি এবং আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে। শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। এমডি এনামুল ইসলাম স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ ঝিনাইদহ থেকে। জি অবশ্যই, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা রইল। আলামিন শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমাকে এখন বিদায় নিতে হচ্ছে। অবশ্যই এমডি মিলন হক আমি ঠাকুরগাঁও থেকে দেখছি স্যার। জি ধন্যবাদ মিলন হক আপনাকে। আপনারা সারা দেশ থেকে প্রচুর সংখ্যক মানুষ, প্রচুর সংখ্যক আমার ভাই বোনেরা যারা আজকে আমার লাইভে যুক্ত হয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অবশ্যই আপনাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞ আমি। আপনাদের কাছে আমি আবারও দোয়া চাই এবং আপনাদের প্রতি আবারও শুভকামনা জানাচ্ছি। আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে কোনো এক সময়, কথা হবে এবং আপনাদের জন্য আমার আবারও শুভকামনা রইল। ধন্যবাদ আপনাদের সবাইকে। জি আমি আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে সেই প্রত্যাশা রাখছি এবং আপনাদের শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে।